আসসালামু আলাইকুম দর্শক, শুভেচ্ছা নিন। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কনক সারোয়ার। আজকের অনুষ্ঠানে দর্শক, এনসিপির উপর হামলা হয়েছে হবিগঞ্জে। ছাত্রদল, স্থানীয় ছাত্রদল ব্যাপক হামলা চালিয়েছে এবং কেন্দ্রীয় নেতাদের মধ্যে সার্জিস আলম এবং নাসিরউদ্দিন পাটোয়ারি আহত হয়েছেন। অসংখ্য নেতাকর্মী আহত হয়েছেন এবং বেশ বর্বরোচিত হামলা বলবো। বিএনপি সরকার ক্ষমতা আসার পরে বিরোধী দলের উপরে এই জাতীয় একটি হামলা নিয়ে সবাই আসলে কিছুটা ক্ষুব্ধ বা বিব্রত বলা চলে। কারণ প্রধানমন্ত্রী যা বলছেন, প্রধানমন্ত্রী যেভাবে চাচ্ছেন, তার দলের নেতাকর্মীরা সেই বার্তাটি বুঝতে পারছেন না। এখন বলা হচ্ছে নাসিরউদ্দিন পাটোয়ারি এমন সব কথা বলেন যেগুলো সহ্য করার মতো না, তো যার জন্য তারা নাকি পেটাচ্ছেন, তার জন্য তারা নাকি এইভাবে হামলা করছেন। তো এই বিষয়টা নিয়ে এই যে এনসিপির উপর যে হামলা, এই হামলাটি আসলে কি বার্তা দিচ্ছে? হাসিনা পরবর্তী যে বাংলাদেশ আমরা চেয়েছিলাম বা যে রাজনীতি চেয়েছিলাম, সেই জায়গাটায় কি বার্তা দিচ্ছে? এবং বাংলাদেশে বেশ কিছু ঘটনা ঘটছে। আপনারা জানেন যে শাহাবুদ্দিন চুপ্পু তড়িঘড়ি পদত্যাগ করেছেন। পাশাপাশি বেশ কয়েকজন সেনা কর্মকর্তা আটক হয়েছেন। বেশ কিছু মামলা কাজ চলছে। শাপলা চত্বরের ঘটনার বিচার শুরু হয়েছে। গতকাল এই ঘটনায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার হয়েছেন, এজাহারভুক্ত আসামি। তো সব মিলিয়ে আমরা আজকে কথা বলবো। আমার সঙ্গে যোগ দিচ্ছেন আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ, প্রিয় মুখ, আমার চ্যানেলের নিয়মিত অতিথি মেজর সুমন আহমেদ। সুমন ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম সুমন ভাই। সুমন ভাই, তো যেমনটি বলছিলাম যে এনসিপির উপরে যে হামলা, এই বিএনপি আসলে কি বার্তা দিতে চায়? মানে নাসিরউদ্দিন পাটোয়ারি অনেক কথা বলছে, আমরা জানি সেটা ইলেকশনের আগে পরে বা সে 5ই আগস্টের সময় থেকে সে একটু কি বলবো, মানে ধরেন এই জাতীয় কথা, ধরেন পলিটিক্যালি ইরেসপন্সিবল স্পিচ যদি বলি আমি, এই জাতীয় কথা, উস্কানিমূলক কথা, অনেক রকমের কথা বলছেন। কিন্তু তার জন্য কি এভাবে হামলা করতে হবে এনসিপির উপরে? যেই ছেলেগুলো না হলে মানে হাসিনার পতন হতো না, যে ছেলেগুলো নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছিল দেশের জন্য, সেই ছেলেগুলোকে আপনি এইভাবে এখন পেটাবেন? আপনার সমালোচনা করে বা আপনাকে খারাপ ভাষায় কথা বলে এই জন্য? 5ই আগস্টের পরে তাদের অনেকে বিভ্রান্ত হয়েছে, অনেকে চাঁদাবাজি করছে, অনেক রকমের অপকর্মের সঙ্গে যুক্ত ছিল। কিন্তু তাই বলে কি আমরা জুলাই 24-এ তাদের অবদানকে ভুলে যে 2 বছরের মাথায় এসে তাদের উপর এভাবে টর্চার করবো, এভাবে হামলা করবো? মানে কি বার্তা? আপনার বিশ্লেষণটা একটু শুনি। প্রথমে বলে নিই এনসিপির রাজনৈতিক দর্শন। এনসিপির রাজনৈতিক দর্শন বা পার্টি হিসেবে এনসিপির আমি বড় কোনো ভক্ত না। তো সেই অবস্থান থেকে, নিরপেক্ষ অবস্থান থেকে আমি বলি, অ্যাকচুয়ালি আমার কাছে অন্তত জুলাইয়ের যেই স্পিরিট বা জাগরণ, সেটা কিন্তু এনসিপির কোনো নেতা বা অন্য কোনো দলের নেতার থেকে আমি পাই নাই, বা আমার কাছে ওই ধরনের কিছু মনে হয় নাই। এটা ছিল জনতার একটা সংগ্রাম, জনতার অর্জন। যদি দু একটা জায়গায় বলতে হয়, হয়তো আমি মনে করব সানজিদার সেই বক্তব্যটা, যে পিছনে পুলিশ সামনে স্বাধীনতা, এই ধরনের কিছু জিনিস স্বতঃস্ফূর্তভাবে যারা আসছে, তাদের জিনিসটা আমাকে এবং অন্য অনেকে উদ্বুদ্ধ করছে, জীবন দেওয়ার জন্য তাদেরকে উদ্বুদ্ধ করছে। তো এনসিপির লিডারশিপ, অন্যান্য ব্যাপারে আমার কোনো বিরাগ অনুরাগ কিছুই নাই। বাট একটা জিনিস চিন্তা করেন, এনসিপির যে জনসংযোগ যেটার উপরে হামলা হয়েছে, সেটা তো কোনো নির্বাচনী কিছু ছিল না, সেটা কোনো প্রতিবাদ সভা ছিল না, কোনো হরতাল ভাঙচুর কিছু ছিল না। সেই অবস্থায় সেখানে এখন এটা হয়তো বিএনপি বলার কোনো স্কোপ নাই, বিকজ আইডেন্টিফাইড হয়েছে তারা স্থানীয় বিএনপি তো ঠিক না, ছাত্রদল, যুব দলের লোকজন তারা এই কাজটা করছে। আপনার প্রশ্ন হচ্ছে তারা কেন করছে এবং সেটা কি বার্তা দেয়? কেনর জায়গাটাতে আমার মনে হয় আপনি অনেকখানি কভার করে দিয়েছেন। মূল টার্গেট ছিল নাসিরউদ্দিন পাটোয়ারি, তাকে যদি আপনি একটা পার্সোনা হিসেবে ডিফাইন করেন, যে বিএনপির একটা অংশ, যারা বিএনপির মূল ধারা বা মূল স্পিরিটটাকে বিয়ার করে না স্থানীয় পর্যায়ের, তাদের কাছে এই নাসিরউদ্দিন পাটোয়ারি বা আমাদের শহীদ হাদি, তারা যেইভাবে কথা বলে বা যেই কথাগুলো বলে, সেগুলো তারা পছন্দ করে না। তারা মনে করে এস্টাবলিশমেন্টের উপরে বা পার্টি হিসেবে বিএনপির উপরে সেটা একটা। সেই জায়গাতে বিএনপির আপনি কি দেখছেন যাদের উপর ইভেন মির্জা আব্বাসের ব্যাপারে শহীদ হাদি যেই কথা বলছেন, বা পরবর্তীতে পাটোয়ারি যেই কথাগুলো বলছেন, মির্জা আব্বাস কি তাদের সাথে মারামারি করতে গেছেন? জান নাই। নিজে বেচারা অসুস্থ হয়ে সিঙ্গাপুরে বসে আছেন, এখন হার্টের একজন রোগী, এত মাস ধরে বসে আছেন কেন, সেটা একটা প্রশ্ন। তো বিএনপির কোনো নেতা বা শীর্ষ পর্যায়ে কেউ কিন্তু এই জায়গাটাতে আমার মনে হয় না তারেক রহমানের গাইডেন্সের বাইরে গিয়ে প্রতিশোধ বা প্রতিহিংসার জায়গায় যাচ্ছেন। এটা হচ্ছে কিছু লোক যারা এই সমস্ত কাজ করে মনে করতেছে তারা নজরে আসবে পার্টির হাইকমান্ডের, তারা বলবে না পাটোয়ারিরে পিটাই দিছি, সার্জিসে পিটাই দিছি। আর বার্তা যেটা তারা দিতে চাচ্ছে, ওই লোকজন, আমি বিএনপির কথা বলছি না, যারা এই কাজটা করতেছে, তারা বার্তা দিতে চাচ্ছে যে এনসিপি তোমাদেরকে আমরা মাঠে দাঁড়াইতে দিব না। বিএনপি এতদিন পরে, 17 বছর পরে ক্ষমতায় আসছে, আমরা ছাত্রদল, আমরা ধান খেতে ছিলাম, আমরা পাট খেতে ছিলাম, আমরা গর্তে ছিলাম, তোমরা গুপ্ত হয়েছিল, বাট এখন আমাদের সময়, আমরা এখন সামনে আসবো এবং রাজপথ আমাদের, সরকার আমাদের, এই বার্তাটা দিতে চাইতেছে। পার্টি হিসেবে বিএনপি কোনো বার্তা দিতে চাইতেছে না, সেটাই ফেইলিয়ার। মানে দেখেন,
আপনাকে দুইটা জিনিসের একটা অ্যাকসেপ্ট করে নিতে হবে। বিএনপির টপ লিডারশিপ থেকে শুরু করে এই গ্রাসরুটের যারা এই কাজটা করতেছে, এটা একটা অর্কেস্ট্রেটেড বা সমন্বিতভাবে এনসিপি এবং শিবিরের উপরে এই জিনিসগুলো হচ্ছে। অথবা ফ্লিপ সাইড অফ দ্য কয়েনে যদি আমি যাই, সেটা হচ্ছে না, বিএনপির শীর্ষ নেতৃত্ব কোনোভাবে এই জিনিসটা চায় না, বিকজ তারা এখন রিকনসিলিয়েশন এবং একটা নতুন বাংলাদেশ গড়বার জায়গায়, ফ্যাসিজম পরবর্তী জায়গায় সবাইকে নিয়ে কাজ করতে যাচ্ছে, সবাইকে স্পেস দিতে চাচ্ছে। তারা চাচ্ছে না, বাট স্থানীয় পর্যায়ে এরা সেই তার উল্টা কাজটা করতেছে। তো প্রথমটা যদি হয় সেটাও খারাপ, দ্বিতীয় যদি হয় সেটা তো আরো খারাপ, যে তার মানে বিএনপির অ্যাকচুয়ালি কেন্দ্রীয় পর্যায়ের নেতাদের মাঠ পর্যায়ের নেতৃত্ব বা ছাত্র দল, যুব দল, তাদের উপরে বিন্দুমাত্র কোনো কন্ট্রোল নাই, গাইডেন্স নাই, এবং কোন জিনিসটা করা যাবে না সেটার যে এক্সাম্পল সেট করে বলা। আমরা দেখছি এই সরকার নির্বাচনের আগে এবং বিএনপি এইবার সরকার গঠনের পরেই 15 দিনের মধ্যে বেশ কিছু জায়গায় কিছু পিউনিটিভ অ্যাকশন নেওয়া হয়েছিল। যারা এই ধরনের ফাইজলামি ইতরামি করছে তাদেরকে দল থেকে বহিষ্কার বা অন্যান্য শৃঙ্খলার ব্যবস্থা নেওয়া হয়েছে, বাট সেটা কিন্তু বন্ধ হয়েছে অনেকদিন। তো সেই সুযোগটা নিয়ে যে মেসেজটা পাচ্ছে না, পরিষ্কার মেসেজটা পাচ্ছে না, সেই কারণে বিএনপি কোনো মেসেজ দিতে ফেল করতেছে, রাদার মেসেজটা দিতেছে গ্রাসরুটের এরা, যে রাজপথ বা মাঠ, ছাত্রদল, যুবদল এবং বিএনপির মাঠ পর্যায়ে এরাই ধরে রাখবে, এখানে অন্য কারো জায়গায় নাই। এবং জি সুমন ভাই, আমি যদি আপনাকে বলি যে ধরেন বিএনপির শীর্ষ পর্যায়ের ইঙ্গিত ছাড়া বা শীর্ষ পর্যায়ের অনুমোদন ছাড়া এরকম একটা ঘটনা ঘটেছে, এটা আমি মনে করি না। এবং আমি যদি আপনাকে দেখাই যে মানে নির্বিচারে ধরেন যে মাইক্রোবাস গুলো ভাড়া নিয়ে যাওয়া হয়েছে, সেই মাইক্রোবাসের ড্রাইভারদেরকে পেটানো হয়েছে। আপনি যদি দেখেন এত অশ্লীল গালাগালি সেখানে হচ্ছিল, যেভাবে মারতেছিল, যারা পেটাচ্ছিল তারা ধরেন এই যে ছাত্র দলের মানে অনুষ্ঠানের কি বলে গেঞ্জি পরে, লোগো লাগানো গেঞ্জি পরে তারা ইয়ে করতেছে, মানে অর্থাৎ একটা 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 বেহাল অবস্থা। এবং ধরেন আপনি যদি দেখেন সেখানে কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো ভূমিকা কিন্তু আমরা দেখি নাই আর কি। এই একটা দীর্ঘ সময় ধরে তাদেরকে এভাবে পেটানো হলো, রাস্তা ব্লক করে মারা হলো, বা এনসিপি যে এরকম একটা কর্মসূচিতে গেল সেটার একটা নিরাপত্তার ব্যবস্থা তো আছে, তাই না? এখন ধরেন এনসিপি কে আপনি যাই বলেন, এনসিপি তো ভাই বিরোধী দলের অংশ, তাই না? বিরোধী দলের অংশ, নাহিদ ইসলাম বিরোধী দলের হুইপ। সো আপনি এটা তো এক অর্থে বিরোধী দলের উপরে হামলা, এক অর্থে বিরোধী দলের উপরে হামলা। তো এখন এই জায়গাটা আমি মনে করি না যে এটা সেন্ট্রালি তারা জানতেন না বা সেন্ট্রাল থেকে নির্দেশনা ছিল না। এবং আমি যদি আপনাকে একটা একটা মানে পাল্টি ধরেন হাসিনা আমলের মতো পাল্টাপাল্টি শুরু হয়েছে, আমি একটু পরে দেখাচ্ছি আপনাকে, একটা সেকেন্ড। ধরেন ওই যে হাসিনা আমলে যেরকম ইয়ে হতো না, যে আজকে যেমন হবিগঞ্জে তাদের প্রতিবাদ সমাবেশ আছে, সে প্রতিবাদ সমাবেশ ধরেন ওই জায়গায় ছাত্র দল তাদের কর্মসূচি রাখ দিছে। হাসিনা আমলে যেরকম হইতো না যে বিএনপির কর্মসূচি, আওয়ামী লীগ সেখানে শান্তি সমাবেশ করবে, তো 144 দিয়ে এটা ভন্ডুল করে দেয়, সেই পুরাতন প্র্যাকটিসে যাচ্ছে। আপনি কি মনে করেন বিষয়টাকে? জি, আমি আপনার ওপিনিয়নটা আপনার, বাট আমার এখন পর্যন্ত আই উইল হোল্ড মাই ওপিনিয়ন যে এটাতে সেন্টার। এখন আপনি যদি বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলতে বুঝান লন্ডন থেকে যে এই পাখিগুলো উড়ে এসে মধু খাওয়ার জন্য বসছে, তারা এখন বিএনপির নীতি নির্ধারণ করছে এবং বিএনপিকে আসলে তারা চালাচ্ছে, সেটা যদি বিএনপির সেন্ট্রাল পলিটিক্যাল ফিগার হয়, আপনি ঠিক। আর আমি যদি বলি যে বিএনপি যে রাজনৈতিক ঐতিহ্য প্রায় 50 বছর ধরে বিয়ার করছে, সেখানে যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ থাকার কথা, আমি এখনো মনে করি তারা এইটার সাথে কোনোভাবে ইনভলভ না। এই জিনিসটা স্থানীয় পর্যায়ে হচ্ছে, বিকজ একটা মেসেজ তারা জানে যে এই যারা বিএনপির এগেন্সে কথা বলবে তাদের পিটাইলে ভিতরে ভিতরে সবাই খুশি হবে, পার্টির বা সরকার। এখন এই ডেঞ্জারটা বুঝতে পারতেছে না। এখন ধরেন এই ক্ষেত্রে লাভটা কার হয়েছে? বিএনপির হয় নাই, এনসিপির হয় নাই, শিবিরের হয় নাই, ক্ষতিটা কার হয়েছে? সবার ক্ষতি হয়েছে। যেমন আপনি ধরেন বিএনপির যে ইমেজটা, যে তাদের নেতৃবৃন্দ বা তারা পলিটিক্যালি একটা অর্গানাইজ দল না, যেখানে তাদের অনুশাসন নাই, সেন্ট্রালের অর্ডার লোকাল লেভেলে মানে না, সেটার একটা এক্সাম্পল জাতির কাছে তারা জানালেন। সব থেকে বড় জিনিস হচ্ছে এনসিপির তেমন হলো, এনসিপি একটা দুর্নীতিকে দুর্বল দল হিসাবে দেশের লোকজনের কাছে প্রেজেন্টেড হলো। শিবিরের উপরও তো ট্রল বা অন্যান্য কিছু আক্রমণ চলতেছে, সেই জায়গা থেকে তারাও এখন পর্যন্ত তারা হচ্ছে হাতে চুরি পড়া দল, এই ধরনের কথা বলা শুরু করছে কিছু কিছু লোকজন। এখন সুমন ভাই, ধরেন দুর্বল দল বলে এখন কি এনসিপি, শিবির, জামাত সবাই কি লাঠিসোঁটা নিয়ে নামবে সরকারের 5 মাসের মাথায়? এই জায়গাটাতে আমি আসতেছি, সেটা হচ্ছে ধরেন আপনি কি চাচ্ছেন তাহলে যে আপনি ছাত্র দলকে ছাত্রলীগ বানাবেন বা ওই ধরনের একটা জিনিস বানাবেন যে মাঠে কাউকে জায়গা দিবে না, সবাই দুর্বল হয়ে থাকবে, আপনি দেখাবেন যে আপনারা কত সবল? ভাই, যেই ডিএনএ ছাত্রলীগের, সেই ডিএনএ ছাত্রদল কোনোদিন পায় না এবং পাবে না। ছাত্রলীগ যে পরিমাণে নৃশংস কাজ করছে এবং যে পরিমাণে নির্মম ভাবে লোকজনকে পিটাইছে,
সেটা ছাত্রদল কোনোদিন হইতে পারবে না এবং অ্যাকচুয়ালি হওয়ার মতো তাদের শক্তি নাই। আজকে যদি, আমি কোনো উস্কানির কথা বলতেছি না, আজকে যদি দেয়ালে পিঠ থেকে যায় এই এনসিপি এবং শিবির তারা এক হলে পরে ছাত্রদল কি অ্যাকচুয়ালি রাস্তায় দাঁড়াতে পারবে? পারবে না। সেটা আমরা 36শে জুলাইয়ে দেখছি, পুরো জুলাই ধরে দেখছি, 24-এ পারবে না। এটাই বুঝতে হবে এই সব ছেলেপেলে যারা এই সমস্ত আকাম করতেছে। আরেকটা জিনিস যেটা হচ্ছে, এই এনসিপি বা আপনি বলেন শিবির যারা এখন নির্যাতনের জায়গায় আছে, ছাত্রলীগ যেই তাদের সময় যেটা করছে সেটা হচ্ছে তাদের ফোকাস, ছাত্রলীগের একটা ছেলে সে পিটাইতে বললে 10 জনকে খুন করে ফেলতো। বাট বিএনপির ডিএনএ তে বা ব্লাডে কি আছে, বা ছাত্র দল বা এই যুব দল, তারা ওই কাউরে পিটানোর থেকে বেশি ব্যস্ত ধান্দাবাজিতে। ছাত্রদল কিন্তু ডেডিকেটেড, ছাত্রলীগ কিন্তু ডেডিকেটেড হিসেবে একদম বাকি সবকিছু বাদ দিয়ে বিরোধী দলের দমন করছে। আর ছাত্রদল সেটা হইতে পারবে না কোনোদিন। সুতরাং যেটা তোমরা হইতে পারবে না সেটা হতে যাও না। এবং মাঝখান থেকে ক্ষতিটা বিএনপির সব থেকে বেশি হচ্ছে, রং মেসেজ যাচ্ছে, পার্টির সাংগঠনিক দুর্বলতা সেটা দেখা দিচ্ছে। 2 নাম্বার হচ্ছে তারা যে এই ধরনের আবার ফ্যাসিবাদের প্রথম স্টেপে হাঁটতেছে, সেই জায়গাটা কিন্তু জনগণ একটুও পছন্দ করতেছে না। জনগণ সে বিএনপির সাপোর্ট করুক কি না করুক, সে যখন এই ফ্যাসিজমের পদধ্বনিটা দেখতে পাবে তখন কিন্তু জনগণ 17 বছর অপেক্ষা করবে না, 17 দিনও হয়তো দরকার হবে। 17 বছরে আওয়ামী লীগের বিপক্ষে রাজপথে এই ছাত্র দলের কয়টা ভূমিকা আমরা দেখছি, এখন ক্ষমতায় আসছে, ভাবতেছে যে ওই পুলিশ আছে, আমরা আছি ক্ষমতায়, আমরা এখন বিশাল শক্তিশালী। পাল্টা গেছে। আপনি যে পাটোয়ারির কথা বলতেছিলেন, পাটোয়ারি অবশ্যই তার ভাষার স্বাধীনতার অভাব আছে, বাট এটা আমাদেরকে একই সাথে স্বীকার করতে হবে, জুলাই আমাদেরকে নতুন ভাষা শিখাইছে, আন্দোলনের রাজনীতির নতুন ভাষা। অবশ্যই আমি আশা করবো স্বাধীনতা থাকবে, বাট এই নতুন ভাষাটা অ্যাকসেপ্ট করে নিতে পারে। এই পুলিশ দিয়ে কি হবে বলেন তো ভাই? পুলিশ যদি থাকেও, আমরা দেখছি না জুলাইতে পুলিশ থাকলে কেউ কি বাঁচতে পারছে এখানে? আর যদি এতই তোমাদের হ্যাডম থাকে, এতই তোমরা করিতকর্মা হও, তাহলে ভাই যখন বেগম জিয়াকে মনির রোডের বাসা থেকে বের করে দেওয়া হলো, অথবা 10 ট্রাক এই বালুর ট্রাক নিয়ে ওনাকে রাজনৈতিক কর্মসূচি করতে দেওয়া হলো না, তখন তোমাদের এত শক্তি কোথায় ছিল? তোমরা এই ফালতু লাফায় না। আমরা জানি তোমাদের শক্তি কতটুকু, জোর কতটুকু। তোমাকে জনগণের কাছে অপ্রিয় হয় না। জাতীয়তাবাদী যে জায়গাটাতে আমরা পথ চলা শুরু করছি, সেই জায়গাটাতে থাকতে দাও আমাদের। আর ধরেন সুমন ভাই, এরা এখন যেটা করতেছে, এটা কিন্তু অ্যাকচুয়ালি আমি যতটুকু বিলিভ করি যে প্রাইম মিনিস্টারও বিব্রত হওয়ার কথা। প্রাইম মিনিস্টার কিন্তু একটা নতুন পলিটিক্স এর কথা ভাবছেন। এবং আমি যেটি বলছিলাম আপনাকে যে এই যে বিবৃতির কথা, যে জাতীয়তাবাদী ছাত্রদল হবিগঞ্জ জেলা, তারা আগামী 29শে জুলাই বুধবার হবিগঞ্জ জেলা সকল উপজেলা পৌরসভা শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভ মিছিল করবে। তো আজকে সেখানে এনসিপির আপনার আছে, প্রতিবাদ সমাবেশ আছে এই হামলার প্রতিবাদে। তো সেখানে ভাই কেন তোমাদের ঠেলাঠেলি করতে হবে? কেন তোমরা ঠেলাঠেলি করো? তোমরা কি সেই আওয়ামী কালচার, সেই বিষয়টাকে আবার পুনরায় আনতে চাও? এবং এখন পর্যন্ত আমরা কোনো দলীয় কোনো প্রতিক্রিয়া দেখি নাই। আমি আরেকটা প্রসঙ্গ আপনাকে একটু দেখাতে চাই। আপনারা জানেন যে সাম্প্রতিক সময়ে এই বক্তব্যটা শুনি, সাম্প্রতিক সময়ে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হিসেবে যোগ দিয়েছেন রাশেদ খান, গণ অধিকার পরিষদের নেতা রাশেদ খান। তার একটা বক্তব্য আপনাকে শুনাই। প্রধানমন্ত্রীর যে আস্থা এবং বিশ্বাস মানে এতটাই বেশি, আমি হয়তো ভেবেছিলাম যে অন্য কোনো জায়গায় দায়িত্ব দিবে, তিনি সরাসরি আসলে আমাকে রাজনৈতিক দায়িত্ব দিয়েছেন। রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন, ইতিবাচক রাজনীতির সূচনা এবং একই সাথে সরকারকে প্রটেক্ট করা, সরকারের বিরুদ্ধে যে ষড়যন্ত্র সেগুলোকে ইনশাল্লাহ আমরা নস্যাৎ করতে পারবো। সরকারকে ব্যর্থ করার যে অপচেষ্টা সেগুলোকেও ইনশাল্লাহ আমরা নস্যাৎ করতে পারবো। আমরা চাই বাংলাদেশ এগিয়ে যাক, সবার আগে বাংলাদেশ। তো এই যে সরকারকে নস্যাৎ করার যে অপচেষ্টা, রাশেদ খানের ভাষায় কোট আনকোট, সেটাকে ব্যর্থ করার জন্য যেই প্রচেষ্টা, তার অংশ হিসেবে কেউ কেউ মনে করেন যে প্রধানমন্ত্রী রাজনৈতিক সহকারীর বিশেষ নির্দেশনাতে এই ঘটনাটি সংঘটিত হয়েছে, যে হবিগঞ্জের পরে সবাই সতর্ক হয়ে যাবে যে যেখানে যাবে সেখানে মাইর খাবে, কারণ এইভাবে হবে না। আমার কাছে কিন্তু অ্যাকচুয়ালি অডিও টেপ আছে, যেটা আমি বিব্রত হবে অনেক পক্ষে। সেই জন্য এই যে ভিপি নূর মার খাইছিল না আমাদের অন্তর্বর্তী সরকারের সময়, একসময় এই পুরা জিনিসটার পিছনে কলকাঠি কে নাচছিল জানেন? এই রাশেদ খান। এখন সেই রাশেদ খান, এবং এ কিন্তু কলকাঠি নাড়ায় আছে, আপনি কথাটা নিয়ে আসছেন ভালো হয়েছে। এ কিন্তু, এবং সে তারপরে আবার কার সাথে তখন গোয়েন্দা বাহিনীর কার সাথে টেলিফোনে কথা বলছে, নির্দেশনা নিছে এবং মাফ চাইছে যে জিনিসটা অতিরিক্ত ফালতু কথা বলে ফেলার জন্য, সেগুলোর অডিও আছে ভাই। হ্যাঁ, সেই জিনিসগুলো এখন রাশেদ খান যদি মনে করে সে এই ধরনের কুকাম করে বেড়াবে, আমরা তখন বাধ্য হয়ে সেই জিনিসগুলো জায়গা মতো পৌঁছে পাবলিকলি আনবো না ভাই। এতটা রুচির দুর্ভিক্ষ হয় নাই, বাট আমি এই জিনিসটা সম্পূর্ণ দায়িত্ব নিয়ে বলতেছি যে সেটার অডিও আছে। এখন রাশেদ খান একটা জায়গায় কনফিউজ ছিল, আমি তাকে একটু হেল্প করি বুঝার জন্য। সে বলছে যে সে অ্যাকচুয়ালি বুঝে নাই যে তাকে এত বড় দায়িত্ব দেওয়া হবে অন্য কোথাও ভাই ভ্যাকেন্সি নাই। মিউনিসিপ্যাল কর্পোরেশনের যেই গরু টানার গাড়িগুলো ছিল সেগুলো অবসলেট। মিউনিসিপ্যাল কর্পোরেশনের এখন এই বলদ দরকার নাই ময়লার গাড়ি টানার জন্য, সুতরাং ভ্যাকেন্সি ইজ ক্লোজড। একটা ভ্যাকেন্সি ছিল রাজনৈতিক সচিব, সেখানে তাকে বসে দেওয়া হয়েছে। দ্যাটস মাই পয়েন্ট। সচিব রাজনৈতিক সহকারী, এবং আমার ধারণা হচ্ছে তাদের প্রধানমন্ত্রীর রেফারেন্স দিয়ে বলছে, কিন্তু আমার ধারণা হচ্ছে তাকে খাওয়ানো হয়েছে আর কি। ওই যে আছে না গ্রাম দেশে। ভাই আপনার কি মনে হয় যে এই যে ধরেন
বিভিন্ন জায়গায় আমরা বিভিন্ন নিয়োগ দেখতে পাচ্ছি। আমি মন্ত্রীদের কথা পরে আসতেছি। বিভিন্ন পদে সরকারি সংস্থায় বা এই ধরনের লাভজনক জায়গাগুলোতে বসানো হচ্ছে যারা ধান্দাবাজি করার সুযোগ পায়। প্রধানমন্ত্রী জানেন এই জিনিসগুলা? তাকে এই যে বলি না যে লন্ডনী পাখি এবং এখানে যারা সুবিধাবাদী বলেন, আজকে সংসদে স্পেসিফিক আমরা 4 জনের কথা জানি যারা বিএনপি আছেন, এর মধ্যে বিএনপি তাকে পরে নমিনেশন দিচ্ছে। এই 4 জন ছাড়া জুলাই আন্দোলনে অংশ নিছেন অথবা জুলাই আন্দোলনে তাদের পরিবারের কেউ আহত মানে শহীদ হয়েছেন অথবা আহত হয়েছেন, চোখ হারাইছেন, পা হারাইছেন, নির্যাতনের ভিতরে গিয়ে পুলিশের তাদের পা থেতলাই দিছে, এই ধরনের কয়জন আছে? নাই। বিএনপিতে আপনি খুঁজে পাবেন না ভাই। এখন এই সংসদে যে এখানে রিপ্রেজেন্ট করতেছে জুলাই পরবর্তী আমাদের একটা সংসদ, সেখানে আমরা কি পাইলাম ভাই? আমরা একজন চলে গেছে, আরেকজনকে পেলাম। সরি, আমরা চাইছিলাম রাষ্ট্রের পরিবর্তন, আমরা চাইছিলাম সিস্টেমের পরিবর্তন, আমরা চাইছিলাম যেখানে এস্টাবলিশমেন্টটা দায়বদ্ধ থাকবে জনগণের কাছে, রাষ্ট্র ব্যবস্থাটা এইভাবে নতুন করে হবে। তার বদলে আমরা নতুন অ্যাকসেপ্ট পাইলাম যারা অন্য জনগণের বা জুলাই বিপ্লবের প্রতিনিধিত্ব করেন না। সিম্পল জিনিস। সেই জায়গায় রাশেদ খান এবং তার মতো লোকজনই এখন রাজনৈতিক সহকারী হবে এবং একটা গাড়িতে চড়ে ঘুরে বেড়াবে, তারপর এনসিপি এবং শিবির দমন করার জন্য তারা বিভিন্ন ঘুট চাল চালবে। না, এটার পিছনে রাশেদ খানের ভূমিকার ব্যাপারটা আমাকে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ চ্যানেল থেকে বলছে যে প্রধানমন্ত্রী দেখাতে হবে নির্দেশনা দিয়েছে। তো এখন ধরেন যে যেটা আমি বলছিলাম যে ধরেন ওই গ্রাম দেশে হয় না ওই যে মানে বিয়ের সময় ছেলের ত্রুটি বা মেয়ের ত্রুটি এগুলো নানাভাবে ঢেকে রাখা হয়, গোপন রাখা হয়। কলমাটা হয়ে গেলে তো এখন আর কি করা, বিয়ে তো হয়ে গেছে। তো রাশেদ খান জাতীয় লোকজনদেরকে আসলে খাওয়াই দেওয়া হয়, মানে বিভিন্ন গ্রুপ ইন্টারেস্টে এগুলো মানে পাঞ্চ করে দিয়ে দেওয়া হয় এবং তাদের সাথে তস হয়, নিয়োগ হয়ে গেছে, এখন তুমি বাদ দিলেও ওনার একটা মনে করবে যে কেন বাদ দিব বা আসেন এরকম বিষয়গুলো। তো যাই হোক দেখা যাক কি হয়। বাট এইভাবে হইলে মানে বাংলাদেশকে আর কোনোভাবেই এই হাসিনার আমলের বাংলাদেশে ফিরে যেতে দেওয়া হবে না। এই ব্যাপারে যদি কেউ যদি মনে করেন যে আমি বেশি শক্তি প্রদর্শন করবো, নাসিরউদ্দিন পাটোয়ারি গালাগালি করে খারাপ কথা বলে এই জন্য তাকে রাস্তায় ধরে পিটাইতে হবে এই দলকে, ভাই এটা হইতে পারে না। আপনি যদি এবার সাম্প্রতিক সময় ভারতে যেই মোদী বিরোধী যেই বিক্ষোভটা হলো শিক্ষামন্ত্রী পদত্যাগের দাবি, তবে জেএনজিতে ভাষা দেখেন আপনি, একটা সভ্য ভাষা পাইছেন কোথাও আপনি? এটা হচ্ছে এখন ওয়ার্ল্ড ওয়াইড ট্রেন্ড, তাই না? এই ট্রেন্ডটাই এমন হয়ে গেছে, মানে এভাবেই বলে। তো ওকে ফাইন, আমরা আমাদের দেশের কালচারে এগুলো পছন্দ করি না বা ওকে ফাইন, এটা ভিন্ন জিনিস। এটা নাসিরউদ্দিন পাটোয়ারিকে নিয়ে কোনো নাচানাচি করতেছে না, এত হুল্লো করতেছে না, কিন্তু তাই বলে আপনি রাস্তায় ধরে পিটাবেন, এভাবে নির্মমভাবে হামলা করে হাসিনা? সেটা রাজনীতির মাঠে বলে রেটরিক আছে, ওর মুখ থেকে রেটরিক। আপনি নিশ্চয়ই পাটোয়ারির সাথে আপনি কথা বলছেন, আপনার অথবা যদি বলার সুযোগ হয় যে কেউ, সে আপনার সাথে যখন কথা বলে ভাই ভাইয়া এছাড়া এবং প্রচন্ড ভদ্রভাবে সে আপনার কাছে পেশ আসবে, সে আপনার সাথে। এখন ধরেন এই জায়গায় সিলেকশন যেটা বললেন, বিএনপি যদি সত্যি সত্যি চাইতো যে তাদের ভালোর জন্য কিছু লোক, আমি বলি বিএনপি মিডিয়াটা এই সমস্ত জায়গায় কিন্তু একদম এমনিতে তো খারাপ করতেছে, বিভিন্ন জায়গায় গর্তে পড়তেছে। মিডিয়া দিয়ে যদি বা সোশ্যাল মিডিয়া দিয়ে যদি জিনিসটা ম্যানেজ করতে চাইতো, তারা কিন্তু কি করতো, এই প্রিসিলা আছে, প্রিসিলা নিউ ইয়র্কে থাকে, ওকে একটা অ্যাডভাইজার হিসেবে রাখতে পারতো যে আমাদেরকে কি ম্যাচিউরলি সে হিউমার গুলা করে এবং সাজেশন গুলা দেয়। সেই ধরনের একজন লোক কি পুরো বিএনপিতে আছে? নাই। সো আমার মনে হয় এই জায়গাগুলোতে হিউমার বা উইট বোঝার মতো কতজন আছে, এটা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে আর কি। আর ধরেন মানে মিডিয়া তো ধরেন ফ্যাসিস্ট মিডিয়া আরো শক্তিশালী হচ্ছে, আরো নতুন নতুন মানে ফ্যাসিস্ট মালিকদেরকে নতুন নতুন মিডিয়ার অনুমোদন দেওয়া হচ্ছে। তো মানে একটা অদ্ভুত একটা অবস্থা। আমার মাঝে মাঝে মনে হচ্ছে প্রধানমন্ত্রী আসলে মানে কিছু ব্যক্তির দ্বারা বৃত্তবন্দী হয়ে পড়েছেন। মানে উনি চেষ্টা করছেন ওনার মতো করে, কিন্তু ওনার বাইরে ওনার অগোচরে এমন সব ঘটনা ঘটছে বা ঘটনার চেষ্টা হচ্ছে যেগুলো দায়ে ইনফ্যাক্ট প্রাইম মিনিস্টারের ঘাড়ে যেয়ে পড়বে এবং আলটিমেটলি মানে সকল দোষের ভাগিদার কিন্তু ওই যে প্রাইম মিনিস্টারই হবেন। তো এখনো আপনি যখন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন, সরকারকে পরিচালনা করেন, দেশকে পরিচালনা করেন, আপনি যে মধু খাবেন তার সাথে সাথে আপনাকে তো এই বিষটুকু অ্যাবজর্ব করতে হবে। এটাই তো হচ্ছে বিউটি, যে আপনি কেন আপনার পর্যন্ত যেই কাজটা আপনি করতেছেন না সেটার দায় আপনার পর্যন্ত কেন আসবে? আপনি কেন হুইপিং করেন না? হুইপ সংসদে আছে, তার বাদে সত্যি সত্যি চাবুক দিয়ে শাসন কেন করেন এই সমস্ত লোকজনকে যারা আপনার নাম ভাঙা এই কাজগুলো করতেছে? সেটা তো আপনার দায়িত্ব। এটা তো কোনো ট্র্যাজেডি না যে আপনার উপর চলে আসতেছে। এটা আপনারই নিশ্চিত করবার কথা যে আপনার উপর এই দায়িত্ব, এই অভিযোগগুলা সাথে আপনাকে জড়ানো যাতে না হয়, যেটা আপনি করেন নাই, সেটা আপনারই দায়িত্ব। এবং সুমন ভাই ধরেন ওনার সরকারের কিছু মন্ত্রী আওয়ামী লীগের পালার চেষ্টা করতেছে, আওয়ামী লীগের পালতেছে ভিতরে। এই যে হবিগঞ্জে জিকে ঘোষ, তার অনেক এই ব্যাপার আছে, কিন্তু সে যেভাবে আওয়ামী লীগকে আপনার প্রমোট করছে, আওয়ামী লীগকে ব্যাক অফ করছে আফটার 5th অগাস্ট, তো এরকম বহু লোক আছে কিন্তু। এবং ধরেন যে মানে আমি আসলে খুব মানে অবাক হই এই বিষয়গুলো যে, এবং আপনি যদি দেখেন যে সাম্প্রতিক সময় আরেকটা অদ্ভুত সিদ্ধান্ত নিয়েছে যে 18 জন মন্ত্রীর পুলিশ প্রোটেকশন প্রত্যাহার করে নিছে। আরে ভাই, বাংলাদেশ কি এখনো সেই পর্যায়ে গেছে যে আপনি আওয়ামী লীগের যে সিচুয়েশন বা সার্বিক যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, আপনি 18 জন মন্ত্রীর পুলিশ প্রোটেকশন কেন প্রত্যাহার করলেন? কি ঘোড়ার ডিমের খরচ এটাতে আমি বুঝলাম না, তাই না? এবং ধরেন
একজন মন্ত্রী বা একজন এই উপদেষ্টা তারা যতটুকু মিটিং অ্যাটেন্ড করতে হয়, যত জায়গায় যেতে হয়, আপনি তো ভাই এই প্রোটেকশন এই সাপোর্টটা না পাইলে তো আপনি প্রপারলি কাজ করতে পারবেন না। ভাই আমি আপনাকে এই জায়গায় একটু ভিতরে জিনিস বলি, ইফ ইউ অ্যালাউ। সেটা হচ্ছে খরচের যে জিনিসটা আছে সেটা বলা হয়েছে, এবং প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই যেহেতু একটা এক্সাম্পল সেট করতে চাচ্ছেন যে উনি কৃচ্ছ্রতা সাধনের জায়গায় আমাদের অ্যাকচুয়ালি ইকোনমিটা যাতে নোজ ডাইভ না করে। আরেকটা জিনিস কিন্তু হচ্ছে যে পুলিশের স্বল্পতা, যে এমনিতে তো অনেকগুলাই পালা গেছে যেগুলা আবার অনেকের কাজে যোগ দেয় নাই, তো সেই ধরনের একটা সমস্যা ছিল। এখন এখানে দুইটা জিনিসেরই আমি উত্তর দিয়ে দিচ্ছি। এক নম্বর হচ্ছে খরচ আপনি কতটুকু কমাবেন। খরচ যদি কমাইতে হয় সত্যি সত্যি আপনি কেন বলেন না যে বাংলাদেশে যে সমস্ত ব্যবসায়ী বা যারা অথবা আমরা যারা তাদের ছেলে মেয়েকে 4 থেকে 5 কোটি টাকা খরচ করে বিদেশে পড়াচ্ছেন, তাদেরকে এক্সট্রা সেই পরিমাণ টাকা আবার ট্যাক্স হিসাবে জনগণের তহবিলে জমা দিতে হবে। যদি আপনি জানেন নিশ্চয়ই 50,000-এর উপরে আছেন আমলা এবং ব্যবসায়ী এবং রাজনীতিবিদ যারা তাদের ছেলে মেয়েকে এখানে পড়ান অসুবিধা নেই, বাইরে পড়ান বাংলাদেশে। তাতে এখন আর যদি তারা না পড়াইতেন তাহলে হতো কি, তাহলে বাংলাদেশের তারা পড়তে বাধ্য হতো এবং বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাটার উন্নতি হতো। আর যেহেতু আপনারা উন্নতি চান না, আপনারা পড়াইতেই চান বাইরে, ঠিক আছে পড়ান, বা সেই ক্ষেত্রে আপনারা যে পরিমাণে খরচ টাকা আপনারা বাইরে পাঠাচ্ছেন সেই পরিমাণে টাকা এক্সচেকারে দিবেন। 2 নম্বর হচ্ছে পুলিশের স্বল্পতা। তারপর ধরেন আমি বলি যে বিদেশ সফর, যে আমি ইংলিশ বলা শিখবার জন্য বিদেশ যাব অন্যান্য কিছু, সেই জায়গায় আপনি বাদ দেন, সেই জিনিসগুলো অনেক টাকা বেঁচে যাবে। ওই শুধু ব্যবসায়ীদের কাছ থেকে আপনি ওই ছেলে মেয়েকে বিদেশ পড়ানোর টাকাটা নেন, আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনার 50,000 কোটি টাকা গভর্নমেন্টের এক্সচেকারে জমা হবে, যেটা দিয়ে আপনি অন্তত আপনি 1 কোটি মানুষের ভাগ্য চেঞ্জ করে দিতে পারবেন। নেক্সট ভাই বলি, জি বলেন, আপনি বলেন। রাজনীতিবিদদের ছেলেমেয়েরা কোথায় পড়ে? সেটাতে আমি বললাম ব্যবসায়ী, রাজনীতিবিদ এবং সরকারি কর্মকর্তা। ব্যবসায়ী, রাজনীতিবিদ এবং সরকারি কর্মকর্তা। এখন বাংলাদেশের রাজনীতির গুণগত পরিবর্তন কিভাবে আসবে, শিক্ষা ব্যবস্থা কিভাবে ভালো হবে যদি আমি তাদেরকে বাইরে পাঠাই? যদি আমি বাংলাদেশের এই চুপ্পু যতবার চিকিৎসার জন্য বাইরে গেছে বা এই ধরনের অজুহাত করে যারা বাইরে গেছেন, সেই সাথে রাষ্ট্রের যে ক্ষতি হয়েছে সেই টাকা দিয়ে আমরা কয়টা আধুনিক হাসপাতাল এবং দাতব্য হাসপাতাল বানাতে পারতাম। আমাদের হসপিটাল সিস্টেম উন্নত হবে না, চিকিৎসা সেবা উন্নত হবে না, শিক্ষা ব্যবস্থা উন্নত হবে না, বিকজ যারা আমাদের দেশটা চালায় সিস্টেম এইভাবে বানায় নিছে ভাই। তারা তো বাইরে পড়ে, ছেলে মেয়েদের বাইরে পড়ায়, হানিমুন বাইরে করে, রেজার ট্রিপ বাইরে করে এবং চিকিৎসা বাইরে নেয় সরকারের টাকায়। সরকারের কি অন্য টাকা আছে? আমার সেই রিক্সাওয়ালা যে খানসারায় আয় করে তার টাকায় সে বাইরে গিয়ে চিকিৎসা নিচ্ছে। সেই রিক্সাওয়ালার অবশ্যই অধিকার আছে চুপ্পুকে সামনে ডেকে কান ধরে উঠবস করানো, তুই আমার টাকায় কিসের জন্য বাইরে গিয়ে চিকিৎসা নিচ্ছিস? চিকিৎসার নাম করে কেন মে মাসের 19 এবং 20 তারিখে লন্ডনে গিয়ে তারেক সিদ্দিকী, রেহানা এবং সাইফুল আলমের সাথে তোরা 2 দিন ধরে মিটিং করছিস? কেন আমার টাকায় সেটা করছিস? ওরে ডেকে কান ধরে উঠবস করায় থাপড়ায় জিনিসগুলো জিজ্ঞাসা করা উচিত। এবং আনফরচুনেটলি ধরেন এটা নিয়ে আমি একটু কাজ করছি। ধরেন আপনি যাদের নাম বললেন, তারিক সিদ্দিক, রেহানা সাথে মিটিং এর পাশাপাশি বিএনপির এক মন্ত্রীও সেখানে ছিল। এই জিনিসটা তো বিএনপির মন্ত্রী ছিল, এটা জি অবশ্যই ছিল, এবং উনি কি কোন অজুহাত দেখাই সেখানে গেছেন এবং তার মুখ থেকে এখন বেশি বেশি বুলি বাইরে হতেছে যে কিছু করা যাবে না, সেটার লিঙ্ক পাবলিক বুঝে। ভাই আপনি যেটা জানেন তার অর্ধেক হলো পাবলিক জানে। কিন্তু এখন আমি এই প্রসঙ্গ শেষ করি, পুলিশের স্বল্পতা। আপনি কি জানেন মন্ত্রী এবং এমপিদের পিছনে যে পুলিশ প্রোটেকশন যায় তার থেকে বহুগুণ বেশি পুলিশ প্রোটেকশন যায় এই আমাদের জেলায় পুলিশ সুপার যারা আছেন, এসপি যারা আছেন, তাদের পরিবারের বাজার করবার জন্য, তাদের বাড়িটা বাংলোটা গার্ড দেওয়ার জন্য। তার থেকে অন্তত 10 গুণ বেশি তাদেরকে বলেন যে তোমরা যদি সত্যি জনগণের বন্ধু হও, তোমাদের বাসা থেকে গার্ড প্রত্যাহার, তোমাদের বাজার করার জন্য, তোমার স্ত্রী কোথায় শপিং করতে যাবে সেটার জন্য পুলিশ এবং পুলিশের গাড়ি এবং পুলিশের প্রোটেকশন হবে না বলে দেন। পুলিশের স্বল্পতা দেখবেন পরের দিন কমে গেছে। এই জায়গাগুলোতে হাত দিবে না সরকার, বিকজ তারা অপেক্ষা করে প্রধানমন্ত্রী কোন একটা জনপ্রিয় ঘোষণা দিক, সেটা তারা পালন করবে। প্রধানমন্ত্রীকে এই জিনিসগুলো বলা, তার কানে এই জিনিসগুলো তুলে ধরার জন্য কেউ কি আছে? কে? রাশেদ খানের মতো লোক আছে, জাহিদের মতো লোক আছে, যারা তাদের স্বার্থটা উদ্ধার করবার জন্য যতটুকু সেটা করবে। আসল যে কাজ যেটাতে জনগণের দুর্দশা লাঘব হবে, রাজনৈতিক দল হিসেবে সরকারে যাওয়া বিএনপি সে সাকসেসফুল হবে, সেটা তারা হইতে দিবে না। না, এটা ভেরি মাচ আনফরচুনেট আর কি, যে ধরেন যে জাতীয় মানুষজন মাননীয় প্রধানমন্ত্রীর পাশে থাকার কথা ছিল, তাকে অ্যাডভাইস করার কথা ছিল, তার সামনে সাহসের সাথে তুলে ধরার কথা ছিল, আমরা দেখছি যে অনেকটা ওইদিকে যাচ্ছে, যে কিছু বললেই না এটা তো প্রধানমন্ত্রী জানে না, এটা তো ওনা না, এটার জন্য উনি না, এইসব আবার শুরু হয়েছে আর কি। তো আমরা একটু অন্য প্রসঙ্গে যাই। ধরেন এই যে আমরা দেখছি সাম্প্রতিক সময়ে বেশ কিছু সেনা কর্মকর্তা গ্রেপ্তার হয়েছেন। এর মধ্যে কক্সবাজারের ওই যে কমিশনার ইকরামকে যে নির্মমভাবে হত্যা করা হয়েছিল, মানে তার মেয়ে টেলিফোন লাইনে থাকার সময় মেয়েটা যখন বলে যে আব্বু তুমি কাঁদতেছো কেন, তারপরে গুলির শব্দ, সেই ব্রিগেডিয়ার মিফতা তাকে গ্রেপ্তার করা হয়েছে। বিমান বাহিনীর একজন কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে। জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন মেজর মুজাফফর, তাকে গ্রেপ্তার করা হয়েছে। তো এই বিষয়গুলো আপনি কিভাবে দেখছেন একজন সাবেক সেনা কর্মকর্তা হিসেবে? এই গ্রেপ্তারগুলোর কোনো প্রতিক্রিয়া কি আপনি লক্ষ্য করছেন কিনা?
বা এই যে গ্রেপ্তারগুলো চলছে, হঠাৎ করে আমরা দেখছি যে এই ঘটনাগুলো সামনে আসছে। এর মধ্যে শাপলা চত্বরের 41 জনের চার্জশিট দেওয়া হয়েছে। আবার সেখানে আবার ধরেন ইমরান ইবনে রৌফ নামে যে মেজরিত না কর্নেল কর্নেল থেকে অবসরে যাওয়ার পরে আমাদের মিলিটারি লিডারশিপ তার ভালো কাজের জন্য পুরস্কার হিসেবে ব্রিগেডিয়ার হিসেবে সুবিধা দিয়ে অবসর দিচ্ছে। এই ক্রিমিনালটা কিন্তু শাপলার সঙ্গে যুক্ত ছিল, তাকে কিন্তু সেখান থেকে বাদ দেওয়া হয়েছে। তো ধরেন ক্রিমিনালকে রক্ষা করার জন্য এখনো কিন্তু অনেক মুরব্বীরা কিন্তু সজাগ ভাবে আছে আর কি। ইমরান ইবনে রৌফকে নিয়ে কিন্তু এর আগেও আমি বেশ কয়েকটা পোস্ট করেছি ফেসবুকে, প্রোগ্রামে আলোচনা হয়েছে, কিন্তু তারপরে কেন যেন হচ্ছে। তো সব মিলিয়ে আপনার বিশ্লেষণটা একটু শুনি আমরা। আমি প্রথমে এই জায়গাটা কভার করে নিই যে ইমরান ইবনে রৌফ কিন্তু দেখেন তার কিন্তু ইমিগ্রেশন বার্ড ছিল, মানে তার পাসপোর্ট কিন্তু বাতিল ছিল, তার দেশের বাইরে যাবার কথা না। তাকে এবং অন্য বাকি অনেককেই গুম কমিশন, আমি যতটুকু জানি, তাদেরকে হাজির করার জন্য বলছিল। কিছু লোক হাজির হয়েছে, তাদের বিচার প্রক্রিয়ার মধ্যে আছে। কিছু লোক তো ভারতে, হাসিনা সহ বাকিরা তো ভারতে পালাই আছে, তাদের তো আসবে না কোনোদিন। বাট ইমরান ইবনে রৌফ তো দেশে ছিল, সে গুম কমিশনের আদেশ অগ্রাহ্য করে সেখানে আসে না। এবং সেই ক্ষেত্রে সম্ভবত তাকে তার গ্র্যান্ড পাপারা, তার ঊর্ধ্বতন কর্মকর্তা, তারা বলে দিছিল যে, সে সহ আরো অনেকে বলে দিছিল যে গুম কমিশনের সাথে হাজির হওয়ার দরকার নেই, ওরা কি তোমাকে জোর করে নিয়ে যাবে, ধরে নিয়ে যেতে পারবে না, দে ডোন্ট হ্যাভ ফোর্স, সুতরাং চুপচাপ থাকো, গুম কমিশন একদিন শেষ হয়ে যাবে, তোমার ওই নিয়ে চিন্তা নাই। এবং ইমরান ইবনে রৌফ সেই ধরনের একজন যে এই সুবিধা নিয়ে গুম কমিশনের কাছে হাজির হয় নাই। এখন গুম কমিশন যেটা করছে, হাজিরা না হওয়ার কারণে তাকে সেখানে তখন এই যে এখন যে নামটা অভিযোগ সেখান থেকে বাদ গেছে। বাট একটা ইম্পর্টেন্ট জিনিস আছে যেটা অনেকে জানেন না, সংক্ষুব্ধ হয়ে যে কেউ অথবা জনস্বার্থে এখন তার গুম কমিশন নাই, আইসিটির কাছে একটা আবেদন করতে পারেন, এই ইমরান ইবনে রৌফ অথবা এই ধরনের বাকিদেরকে অবিলম্বে গ্রেফতার করা হোক বা চার্জশিটে তাদের নামটা যোগ করা হোক, সেটা প্রভিশন আছে। এখন আমি আপনার আসল যে প্রশ্নটা আছে যে এই সম্প্রতি যে জিনিসগুলো হচ্ছে, এখন সম্প্রতি একটা বড় চেঞ্জ আপনি খেয়াল করবেন যে আমরা জানি যে যখন গুম খুন কমিশনের দায় ডিজিএফআই এবং র্যাবে কর্মরত, মানে দায়িত্ববান যারা ছিলেন, তাদেরকে একটা নির্দিষ্ট সময়ের জায়গাতে অভিযুক্ত করে তাদের ওয়ারেন্ট ভুক্ত করে তাদেরকে এখন কাস্টডিতে আছেন তারা। সেই সময় আমরা একটা জিনিস দেখছিলাম যে একটা রেজিস্ট্যান্স, গুম কমিশন, আইসিটি আমাদেরকে বলছিল, একটা খুব বড় টাসল চলতেছিল, দড়ি টানাটানি, তারা যাবে কি যাবে না। সেই অবস্থা এখন নাই ভাই। সেটা প্রথম জিনিস আমি আপনাকে বলি। যেমন আপনি সবারটা বলেন নাই, আরো ইনফ্যাক্ট 4 জন, সর্বমোট 7 জনের নামে ওয়ারেন্ট একই দিনে ইস্যু করা হয়। এখানে ওই মেজর মুজাফফর, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হত্যার ব্যাপারে সংশ্লিষ্ট যার, সেই জিনিসটা আমি একটু আলাদা করে আমাকে বলার সুযোগ দিবেন। তা বাদে বাকিদের জন্য যে যারা গুম খুনের দায়ে যাদের নামে মামলা আছে, চলতেছে আইসিটিতে, তাদের অ্যারেস্ট ওয়ারেন্ট আসে এবং সেগুলা যথাযথ কর্তৃপক্ষ, সেনা, বিমান এবং পুলিশ সেই জায়গায় পাঠিয়ে দেওয়া হয়। ডিবিকে দায়িত্ব দেওয়া হয় সেটা তামিল করবার জন্য। ডিবি যখন ফোর্সেস হেডকোয়ার্টারে যায়, এবং ইটস ভেরি গুড, এইবারে কিন্তু বা কোনো বাহিনী তাদের যেই সমস্ত সদস্যের নামে কোনো অভিযোগ বা মামলা আছে সেইখানে তাদেরকে প্রোটেক্ট করার জন্য দাঁড়ায় নাই। তারা বলে দিচ্ছে ঠিক আছে, আমরা তোমাদের এই ওয়ারেন্টটা আমলে নিচ্ছি এবং তামিল হবে। এখন তামিল হওয়ার ম্যাগনিটিউডটা আলাদা। যেমন মিফতাকে বলা হয়েছে ও ছিল বরিশালের স্টেশন কমান্ডার, ওকে বলা হয়েছে ও এসে রিপোর্ট করছে, ওকে ধরে নিয়ে আসা বা কোনো কিছু, এটা হচ্ছে এক্সাক্ট জিনিস, তুমি আইনের কাছে চলে আসো। এবং সে এখন সেনা হেফাজত কাস্টডিতে আছে। এয়ারফোর্সের যেই অফিসার উইং কমান্ডার সাইফ ইলিয়াস আলীর ব্যাপারে, যাকে যেখানে জিয়াউল হাসান যেটা মাস্টার মাইন্ড ছিল, এক্সিকিউটর ছিল, সেটার ব্যাপারে তাকে আনা হয়েছে। এবং সেই ক্ষেত্রেও যখন বিমান কর্তৃপক্ষ, বিমান বাহিনীকে বলা হয়েছে, বিমান বাহিনী বলছে ওকে আমরা ওয়ারেন্ট পাইলাম, তামিল করব। এবং সেই হিসাবে তাকে তার বাসা থেকে নিয়ে অফিসার্স মেসে গার্ড সহ রাখা হয়েছে সেখানে। এবং যখন প্রতি ক্ষেত্রে বলা হয়েছে যে যখন তার মামলার ডেট পড়বে বা আদালতে হাজির হতে হবে, সে অবশ্যই যাবে, সেটা আমরা নিশ্চিত করবো। এখন জিনিসটাতে আর বেশি দড়ি টানাটানির হতে দরকার হচ্ছে, আমরা দেখতেছি যে, এবং বাকি যে জায়গাগুলোতে আরো কিছু অফিসার আছেন যারা হয়তো রিটায়ার্ড, তাদের ক্ষেত্রে কিছু কনফিউশন আছে, ওনারা গ্রেফতার হয়েছেন কি হন নাই, প্রত্যেকে ইনফ্যাক্ট ওয়ারেন্টের আওতায় গ্রেফতার হয়েছেন, অ্যারেস্টেড। বাট অ্যারেস্টেডের এখানে স্ট্যাটাস কি? তারা কি বাসায় অ্যারেস্টেড, তারা কি কোথাও কনফাইন্ড আছেন, কারো কাস্টডিতে আছেন, নাকি তারা জেলখানার ভিতরে আছেন, সেটা ডিফার করে প্রকার ভেদে। বাট এটুকু নিশ্চিত করি, এই ক্ষেত্রে কোনো বাহিনী কোনো প্রতিরোধ বা কোনো কিছুতে যায় নাই, বরঞ্চ তারা কোঅপারেট করে বলছে যে ঠিক আছে। বাট সমস্যা হলে এই জিনিসটা একটু লো লাইটে যেটা থাকার কথা, দু এক জায়গায় এটা একটু সোশ্যাল মিডিয়াতে খুব বেশি নোংরামি হচ্ছে। না, নোংরামির জায়গাটা আমি একটা জিনিস বলতে চাই আপনাকে। ধরেন একজন খুনি, একজন গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ার পরে একজন যে খুন করছে, যে শুধুমাত্র বাহিনীর অফিসার হিসেবে অথবা সাবেক কর্মকর্তা হিসেবে তার থাকার কথা হচ্ছে থানা হাজত থেকে জেল হাজতে, জেলখানায়, সেখানে তাকে জামাই আদর দেওয়ার যে প্রচেষ্টা, এটাকে তো ভাই মানে এই প্রশ্নটা,
এটা হচ্ছে জনগণের প্রশ্ন, এই বৈষম্য কেন। আপনি বেটার এই কোশ্চেনটা নতুন চিফ প্রসিকিউটর মিস্টার আমিনুলকে জিজ্ঞাসা করেন, উনি কোন জায়গায় কতটুকু স্ট্রং বা কতটুকু নতজানু সেটা মিস্টার আমিনুলকে জিজ্ঞাসা করেন। আমরা এই জায়গায় অনেক টায়ার্ড হয়ে গেছি ভাই। বলেন তো, এই গুম খুনের দায় অভিযুক্ত যারা, সেটা নিয়ে আপনি কথা বলছেন, আমি কথা বলছি, আমরা যতবার কথা বলছি বাকি সবাই মিলে কি ততবার কথা বলছে? না না, গালি তো আমরা, এবং সেই পরিমাণে গালি তো বিভিন্ন জায়গা থেকে আমি আপনি খাইছি ভাই তা আমি এটা নিয়ে বেশি কথা বলবো না। আমার যেটা হচ্ছে ভাই, দেখেন একটু, যদি যার অভিযুক্ত তাদের ব্যাপারে তার মা বা ভাই বোন শ্বশুর শাশুড়ি নিয়ে টানাটানির দরকার নাই। আপাতত সেই জায়গাটা আমরা ক্ষান্ত দিই। যে অপরাধী তার ব্যাপারে, বা যে অভিযুক্ত, অপরাধী না তো অভিযুক্ত, সেই জায়গাটাতে অবশ্যই বৈষম্যহীন ভাবে আইনের প্রয়োগ হতে হবে। ইউ আর ভেরি রাইট, বৈষম্যহীন ভাবে আইনের প্রয়োগ, এবং সেটা আমি বিশ্বাস করি সেটা হবে ইনশাল্লাহ। আরে ভাই, আপনি একটা খুনের পরমাভুক্ত আসামিদের আপনি কোমরে রশি লাগাই, হ্যান্ডকাপ লাগাই আপনি পিকআপে করে আনবেন। আপনি এখানে জামাইয়া ধরে বলতেছেন ভাই তুমি এখানে রিপোর্ট করো, তুমি কাউকে দিয়ে রাখতাম। হয়তো দেখেন সে ইউজ করতেছে, হয়তো দেখেন তার মানে আর্মি মেস থেকে ভালো খাবার যাচ্ছে, বিমান বাহিনীর মেস থেকে ভালো খাবার যাচ্ছে। এই জামাইয়া দত্ত ভাই এই বাংলাদেশে থেকে আরেক বিশাল বৈষম্য ভাই। এবং আমি দেখেন আমি আপনাকে একটু বলি, এখানে মন খারাপের কিছু নাই। আমি আপনাকে একটা এক্সাম্পল দিই। এখানে ইমরান ইবনে রৌফের কথা বলতেছিলেন, তাকে যখন সেনা সদর থেকে তখনকার অ্যাডজুটেন্ট জেনারেল মেজর জেনারেল হাকিমুজ্জামান বললো যে আসবার কোথাও তো যাওয়ার দরকার নাই, বাসা থাকো, তোমার কি জোর করে নিবে, তুমি ক্যান্টনমেন্টের ভিতরে আছো, তুমি এলপিআরে। এই জিনিস তাকে ভরসা দেওয়া হয়েছে এবং নিশ্চিত করা হয়েছে তাকে কেউ পুলিশ বা গুম খুন কমিশনের সাথে সংশ্লিষ্ট কেউ যাতে তাকে অ্যারেস্ট না করতে পারে বা তাকে এখানে হাজিরাতে নিয়ে যায়। আর আমাকে যখন এই খুনি জিয়াউল হাসান নিজে থেকে 4টা মামলা যুবলীগকে দিয়ে দেয়, আমার পিছনে পুলিশ লালা দিয়েছে আমাকে অ্যারেস্ট করার জন্য, আমি তখন সেনা কর্তৃপক্ষকে বললাম যে আমি ক্যান্টনমেন্টের ভিতরে আছি, আমি একজন এলপিআর, আমি রিটায়ার করছি, জোর করে এখন চলে যাচ্ছি আমি। তো সেই জায়গা থেকে আমাকে কিভাবে পুলিশ এই মিথ্যা মামলা বাইরে নিয়ে যায় তারা ধরে? তখন আমাকে সেনা কর্তৃপক্ষ বলছে না না, পুলিশ যদি এক সুনির্দিষ্ট মামলাতে থাকে এবং পলিটিক্যাল প্রেশার আছে, তোমাকে তো আমরা প্রোটেক্ট করতে পারবো না। বই মানে ইমরান, আমি খারাপ কাজ করছি হাসিনার বিরুদ্ধে দাঁড়াই বিডিআর হত্যার প্রতিবাদ করে, আর ইমরান ইমরে রৌফ বিডিআর এর 200 জনকে খুনি জিয়াউল হাসানের হাতে তুলে দিয়ে তাদেরকে মেরে শাপলা চত্বরে মিনিমাম 61 অফিসিয়ালি, উপরে 250 জনকে মেরে, এবং ঢাকা সাব জেলের পাশে 6 জনকে উঠাই নিয়ে মেরে, সে ভালো কাজ করছে বলে তার পুরস্কারে তাকে সেনাবাহিনী তাকে প্রোটেকশন দিছে, গুমখুন কমিশন বা পুলিশকে ওয়ারেন্ট দিয়ে তাকে হাজির করতে বাধা দেয়, তাকে সেফলি কিভাবে ইমিগ্রেশন পার করাই দিচ্ছে যখন তার পাসপোর্ট বাতিল, তার ইমিগ্রেশন তো বন্ধ, কিভাবে তাকে বিদেশ পাঠিয়ে দিল, এবং শুনতেছে বিদেশ গিয়ে সে নাকি এখন বলতেছে যে আমার জন্য কিলিং স্কোয়াড সে তৈরি করতেছে আমাকে শেষ করে। আরে ভাই, বুলেট তো আল্লাহ ঠিক করে দিচ্ছে, কোন বুলেটটা আমার জন্য সামনে থেকে সন্ধ্যা। এবং মানে আমি যদি একটা জিনিস যোগ করি যে ইমরান ইবনে রৌফ হচ্ছে সেই কর্মকর্তা যে সে মেজর হিসেবে তারেক রহমানকে বাসা থেকে পিক করছিল, সে ডিজিএফআই তে সে সময় ছিল সম্ভবত, এবং সেই যে অপমানজনক ব্যবহার করছে তারেক রহমানের সাথে, তার চোখ মুখে ওই যে কালো কাপড় বেঁধে, মানে খুবই হিউমিলিয়েট, গাড়ির পিছনে বসাই চোখ বেঁধে রাখছে। তারেক রহমান বলছেন যে আমার অসুবিধা হচ্ছে, এই ইমরান ইবনে রৌফ বেয়াদবের মতো তাকে বসে চোখ খোলা যাবে না। তো এর কোন শ্বশুর টশুর আছে বোধহয়, শ্বশুর বেয়াই কেসও আছে আর কি। ভাই মামা আছে, তার মামা আছে, আসল জায়গায় তার মামা ছিল, যে কারণে গুম খুন কমিশন তাকে নিয়ে বেশি আগাতে পারেনি। অসুবিধা নাই, দেখি কার কত বড়, ওই যে বলে না একটা শব্দ আছে না হেরাম, তার কত বড় হেরাম আমরা দেখবো না, অসুবিধা নাই ইনশাল্লাহ। তো এবং ধরেন আমি বারবার যেটা বলতে চাচ্ছিলাম যে এই যে 14 জন না 15 জনে যে গুমের অভিযোগে ক্যান্টনমেন্টের ভিতরে সাবজেল ঘোষণা করে রাখা হয়েছে, আজও শিওর যে তারা সেই সাবজেলে আছে? আমার কাছে ইনফরমেশন তো সেটা বলবে না, কিন্তু তারা তো খুব স্বাভাবিক জীবনযাপন করতেছে ক্যান্টনমেন্টের ভিতরেই। জি, এটা আসলে নিশ্চিত হওয়ার অফিসিয়ালি স্কোপ খুব কম। আমার কাছে যদিও আপনি যে লাইনে কথাটা বলছেন যে আপনার কাছে হয়তো এই ধরনের কোনো কথা আছে, তারা অ্যাকচুয়ালি তাদের পরিবারের সাথে মিট করছেন বা পরিবারের সাথে কিছু সময় থাকছেন বা বিভিন্ন সুবিধা পাচ্ছেন, এটা আমার কাছে আসছে। বা তাদেরকে আমি বলছি যে ভাই তোমরা আমাকে সেটা প্রমাণ হিসেবে দাও, বা যেখানে দেবার তাদেরকে বলো যে এটা ঠিক না। তো দেখা যাক ভাই, যদি এই ধরনের কোনো কিছু আমি নিশ্চিত হতে পারি সেটা আমি আপনাকে জানাবো। বাট আপনাকে জানানোর থেকে, জনগণকে জানানোর থেকে ইম্পর্টেন্ট হচ্ছে যাদের এটা দায়িত্ব, তাদের যদি সামান্যতম লজ্জা থাকে তারা ওই রাস্তাটা বাদ দিবে। ভাই লজ্জা না, মানে কারো অনুরাগ বা বিরাগের তোয়াক্কাও আমরা করতেছি না। আমরা যেটা করতেছি, একজন অপরাধী তাকে যেভাবে ট্রিট করতে হবে তাকে সেভাবে ট্রিট করতে হবে। সে কি ইউনিফর্মের লোক, তার কি লম্বা দাড়ি আছে, সে কি জুব্বা পড়ে, সে কি 5 ওয়াক্ত নামাজ পড়ে, সে কি অমুকের সন্তান, সে কি অমুকের আত্মীয়, এইসব বিবেচনা দিয়ে আমরা বোধহয় আইনের শাসন বা ন্যায় বিচার যেটা, সেটি আমরা প্রতিষ্ঠা করতে পারবো না। এবং আপনি যদি দেখেন যে বর্তমান সেনাবাহিনী প্রধান থেকে শুরু করে আমাদের প্রাইম মিনিস্টার সবাই কিন্তু ন্যায় বিচারের কথা বলেন, ইসলামের কথা বলেন, নানা কথা বলেন। তো ইসলামের যে ন্যায় বিচার বা ন্যায় বিচার বলতে যা বোঝায়, এইসব কর্মকাণ্ড কিন্তু ন্যায় বিচারকে সমর্থন করে বলে আমার মনে হয় না। আপনি মেজর মোজাফফর জিয়াউর রহমানের হত্যাকারী, তার ব্যাপারে কিছু বলতে চাচ্ছিলেন? জি, মেজর মোজাফফর, এর আগে কিন্তু মনে আছে যে লেফটেন্যান্ট জেনারেল মাসুদ, লেফটেন্যান্ট জেনারেল মামুন খালেদ, তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে, এবং সেক্ষেত্রে আমরা দেখতেছিলাম যে প্রতিটা জায়গায় 1-11 শহীদ প্রেসিডেন্ট জিয়া,
অন্যান্য সবকিছুতে তাদেরকে মাখানো হচ্ছে। এখন যে জিনিসটা হচ্ছে মেজর মুজাফফরকে অ্যারেস্ট যেটা করা হয়েছে সেটা হচ্ছে অ্যাকচুয়াল রাইট। এবং আমি সবসময় বলি যে কিছু জিনিস শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হত্যা এবং ১/১১ এই দুইটা নিয়ে একদম সম্পূর্ণ নিরপেক্ষ বিচার বিভাগীয় কমিশন গঠন করা হয়ে একটা সিনক্রোনাইজ ওয়েতে জিনিসটাতে কাজ করা উচিত। আমাদের এই জিনিসটাতে অনেক কিছু জানার এবং কাজ করার আছে। মেজর মুজাফফরকে কিন্তু আপনি শুনে হয়তো কষ্ট পাবেন, ওনাকে অ্যাকচুয়ালি এই জিনিসটা অ্যারেস্ট করা, যে অভিযুক্ত আছে শহীদ প্রেসিডেন্ট, এবং অভিযুক্ত শুধু না, সে একজন দণ্ডিত আসামি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হত্যাকাণ্ডে 1981 সালের 30 মে। তার ব্যাপারটা কিন্তু অ্যাকচুয়ালি অনেকে জানতো যে উনি আছেন, উনি ঢাকায় আছেন বা ভারতে যাওয়া আসা করেন। বাট যেই মুহূর্তে তাকে একজন বিশেষ আমাদের সরকারে আছে, জিনিসটা একটু বুঝেন, আমাদের সরকারের একদম মোটামুটি উঁচু জায়গায়, আমি বিএনপি বলতেছি না, আমি বলতেছি সরকারের একদম উঁচু জায়গার একজনের সাথে উনি দুইবার দেখা করছেন গত মাসে আলাদা করে, এবং একটাতে উনি ফজরের আগে গিয়ে ফজরের 1 ঘন্টা পরে বের হয়েছেন, যেটা একটা সম্পূর্ণ অস্বাভাবিক সময় কারো বাসায় যাওয়ার। এটা যখন ডিজিএফআই জানতে পারে, ডিজিএফআই প্রধানমন্ত্রীর অনুমতি নিয়ে তাকে গ্রেফতার করে, এসবিকে দিয়ে তাকে গ্রেফতার করা হয়। এখন তাকে গ্রেফতারের আগে অন্যান্য যে জায়গাগুলোতে বলার, এবং সরকারের ভিতর থেকে একটা অংশ, শক্তিশালী অংশ, তারা কিন্তু তাকে যাতে গ্রেফতার না করা হয় সেটার অনেক চেষ্টা করছিল। ডিজিএফআই ডিজির বিরুদ্ধে তারা লেগে গেছিল, অলমোস্ট ব্যাটলের অবস্থা, যে না, তাকে অ্যারেস্ট করা যাবে না। তাদের কোথায় ব্যথা আমি জানি না, বাট কোন একটা জায়গায় হয়তো ব্যথাটা নতুন করে আসবে, সেই কারণে তারা অ্যারেস্ট করতে চায় নাই। দ্বিতীয়ত হচ্ছে, ইভেন তাকে অ্যারেস্ট করে এসপি যখন তাকে অ্যারেস্ট করে 24 ঘন্টা হেফাজতে রাখতে পারে, তার মধ্যেই প্রডিউস করতে হয় ম্যাজিস্ট্রেটের কাছে বা আদালতে। সেই জায়গাটাতেও বিকজ নিয়ম অনুযায়ী তাকে আর্মির কাছে হ্যান্ড ওভার করতে হয়, এবং আমি যতদূর আমি জানি সেই জায়গাটাও বেশ ঝামেলা হয়েছে তাকে গ্রহণ করা, এবং পরবর্তীতে তাকে চিটাগংয়ে পাঠিয়ে দেওয়া হয় একটা কারণ দেখাই। বাট আমি জানি যে এখানে তার কাছ থেকে অ্যাকচুয়ালি অনেক জিনিস জানবার আছে। স্বাভাবিকভাবে ওনার সাথে ভদ্রভাবে কথা বললে উনি সেগুলো জানাবেন। সেই জায়গাগুলো আমাদের সবাই আমরা জানি যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হত্যার পরে যে কোর্ট মার্শাল হয়েছিল, সেখানে যা যা কিছু বলা হয়েছে সেগুলো সমস্ত কিছু বানোয়াট জিনিস। জেনারেল মঞ্জুর কি চাইছিলেন, জেনারেল মঞ্জুরকে এরশাদ কি বলছিল, অ্যাকচুয়ালি যারা সেখানে গেছিল তাদের আদেশটা কি ছিল, তার মধ্যে কারা জেনারেল এরশাদের লোক ছিল যারা অ্যাকচুয়ালি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে সেখানে হত্যা করেন, কেন করেন, কেন জেনারেল মঞ্জুরকে সেখানে মেরে ফেলা হলো, কেন কিছু লোককে ভারতে পালা যেতে হলো, এই জিনিসগুলো আমাদেরকে জানতে হবে। না হলে আল্লাহ না করুক সেই জিনিস আবার রিপিট হওয়ার সম্ভাবনা আছে, যেখানে একটা কনফিউশন বা ধোঁয়াশা তৈরি করে কিছু লোক, সুবিধাবাদী এই রাশেদ খানের মতন লোকজন, তারা কিছু একটা ঘটায় দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে। তবে ভাই, আমি ওভারঅল প্রায় 6 মাসের কাছাকাছি সরকার, আমি যেটা দেখছি যে মাননীয় প্রধানমন্ত্রীর আশেপাশে বা বিভিন্ন জায়গায় যারা জেকে বসেছেন, যারা বিভিন্ন রকমের পরামর্শ দিচ্ছেন বা কাজ করছেন, তারা খুব বেশি তাকে অন করছেন বলে আমার মনে হচ্ছে না। তারা প্রধানমন্ত্রীকে অন করছেন না, বিএনপিকে তো অন করার প্রশ্নই ওঠে না। তো মানে এই পর্যন্ত বহু ভূমিকাই প্রশ্নবোধক, এবং যেটা প্রধানমন্ত্রীর জন্য আলটিমেটলি একটা ক্ষতিকর প্রভাব হিসেবে আবির্ভূত হবে। এবং জাস্ট 6 মাসের মাথায় এই যে এনসিপির উপর যে হামলা হলো, ন্যাক্কারজনক যে হামলা হলো, জুলাই মাসে, তাও জুলাইয়ের 28 তারিখে যে হামলাটা হলো, সেটি কিন্তু অনেক বেশি সিগনিফিকেন্ট আমার কাছে মনে হচ্ছে। যে বিএনপির মন্ত্রীদের একটা অংশ নেই, তাদের কেউ জুলাইকে অস্বীকার করতে চায়। প্রধানমন্ত্রী বলেন যে জুলাই সনদের দাড়ি কমা সেমিকোলন যারা যতটুকু তারা মানে নোট অফ ডিসেন্ট ছাড়া সাইন করেছেন সেটি বাস্তবায়ন হবে। একই সঙ্গে 2টি নির্বাচন হলো, একটি গণভোট এবং সাধারণ নির্বাচন বৈধ, গণভোট হচ্ছে অবৈধ, এরকম কথা বলা হচ্ছে। তো সব মিলিয়ে যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে আমার মনে হয় যে প্রধানমন্ত্রীকে আরেকটু সজাগ এবং সতর্ক হওয়াটা খুব প্রয়োজন। মানে আপনি যদি বন্ধু কে শত্রুকে এটি যদি আইডেন্টিফাই করতে না পারেন, বা মুনাফিক যদি আপনি আইডেন্টিফাই করতে না পারেন, ইউ উইল বি ইন ট্রাবল। সুমন ভাই, আপনার শেষ মন্তব্যটা শুনতে চাই। ভাই, এই জায়গা থেকে আমি ক্যারি করি যে সেটা হচ্ছে কি, ধরেন এই যে একটা এক্সাম্পল হলো যে মিসগাইড করা এবং অস্বচ্ছতা। এই যে চুপ্পু যে চলে গেল, চুপ্পুকে তো যাইতে হয়েছে। আমরা অনেকদিন ধরে শুনে আসছি যে চুপ্পু চলে গেলে সাংবিধানিক সংকট বা অন্যান্য কিছু। এখন তো লোকে বুঝতে পারছে যে না, যেভাবে চুপ্পু গেল এত তাড়াতাড়ি, টাটা বাই বাই বলার সময় পায় নাই, তার মানে একচুয়ালি ওগুলো ভুয়া কথা ছিল। বিএনপি তার নিজের প্রয়োজনে তাকে রাখছে, এখন রাখতে পারে। এখন সমস্যা হলো যখন আপনি সেটাকে ভুলভাবে ব্যাখ্যা দেন জনগণকে, এবং হয়তো প্রধানমন্ত্রী তারেক রহমানকে আপনি ভুল ব্যাখ্যা দিয়েছিলেন যে চুপ্পুর থাকার প্রয়োজনীয়তার ব্যাপারে। আবার এখন হচ্ছে কি, চুপ্পুর নামে মামলা করা যাবে না, সেই ব্যাপারে সরকারের ভিতর থেকে কিছু বিভ্রান্তিমূলক তথ্য দেওয়া হচ্ছে। আমি ভাই এটা পরিষ্কার করে দিই যে বিভ্রান্তি জায়গায় বিএনপি কি ভুল করতেছে। জনগণ কি একটা সংবিধান পড়তে পারে না? সংবিধানের 51 থেকে 55 পর্যন্ত পড়তে লাগবে 4 মিনিট। সেখানে পরিষ্কারভাবে বলা আছে, প্রথম 1 মিনিটেই বলা আছে যে রাষ্ট্রপতি থাকাকালীন অবস্থায় তার যেই কৃতকর্ম সেটার জন্য তার নামে মামলা করা যাবে না, যদি বাট তার পূর্ববর্তী এবং পরবর্তী সময়ের জন্য মামলা করে, যদি সে পদত্যাগ করে অথবা তার মেয়াদ শেষ হয়ে যায়, দুই ক্ষেত্রেই তার পূর্বকালীন, রাষ্ট্রপতি থাকার পূর্বকালীন অথবা পরবর্তীকালীন সময় যে কোনো কিছুর জন্য মামলা করা যাবে, পরিষ্কারভাবে লেখা আছে। বাট ইভেন সে রাষ্ট্রপতি থাকা অবস্থায় কিছু খারাপ করছে কিনা সেটার জন্য কিন্তু মামলা করার সুযোগ আছে, যদি তাকে আমরা বা বিএনপি ইমপিচ করতো। সেটা তো করে নেই। তার মানে হিসাবটা কি?
যে কিছু একটা লেনদেন আছে, কুইট প্রোকো আছে, আমি তোমার কুইট চুলকাচ্ছি, তুমি আমারটা চুলকা দাও। একটা দেখেন এই সমস্ত জায়গায় একটা কথা চালু হয়ে যাচ্ছে কিন্তু আস্তে আস্তে, যে এই যে বিভ্রান্তি সরানো হচ্ছে চুপ্পুর নামে কিছু করা যাবে না, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি তার যেই কিছু আছে অ্যাসেট বা অন্যান্য কিছু, সেটার ম্যানেজমেন্টে কিছু ব্যক্তিগতভাবে কিছু লোক লাভবান হতে চায়, সেই জন্য তার সাথে একটা বন্দোবস্তে আসতেছে। ভাই তাকে আপনি ছেড়ে দেন, আমার কোনো অসুবিধা নাই, বিচার করবেন না, কোনো অসুবিধা নাই। বাট তার আগে আপনাকে নিশ্চিত করতে হবে, সরকার হিসাবে বিএনপিকে নিশ্চিত করতে হবে, এই যে 3 লাখ কোটি টাকা আমাদের জনগণের, আপনার আমার টাকা, সে যে আওয়ামী লীগকে এবং তারা মিলে দেশের বাইরে আমাদের টাকা মেরে গেল, সেই টাকা যদি ফেরত আনেন অথবা সেই টাকাটার একটা বন্দোবস্ত করতে পারেন, আমাদের ফেরত দেন সেই টাকা, দেন চুপ করে বাইরে পাঠিয়ে দেন, আমার কোনো আপত্তি নাই। কিন্তু আমি ক্ষতিগ্রস্ত হব আর আপনারা নিজেদের আখের গোছাবেন, লন্ডনে গিয়ে মিটিং করবেন চুপুর সাথে একই সাথে মিলে, উই ক্যানট অ্যাকসেপ্ট দ্যাট ওয়ান। এটা হচ্ছে জিনিস। এবং এটা করি এবং সুমন ভাই, ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন চুপ্পুর বিরুদ্ধে কোনো করা যাবে না, সংবিধানের দোহাই দিচ্ছেন তিনি, যদিও এটি তার জুরিসডিকশনের মধ্যে পড়ে না। চুপ্পুর বিরুদ্ধে মামলা হবে কি হবে না এটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো বিষয় না। আইনমন্ত্রী আবার বলছেন যে তারা খতিয়ে দেখছেন ইত্যাদি ইত্যাদি, অর্থাৎ দুই মন্ত্রী দুই রকমের বক্তব্য দিচ্ছেন। তো স্বরাষ্ট্রমন্ত্রীর ভূমিকাটা একটু অতি উৎসাহী ভূমিকা, এবং মানে একবারে মানে আমার তো ভাই এটা বলার কোনো ইয়েই নাই। ঠাকুর ঘরে গিয়ে আমি কলা খাই না কিছু জিনিস আমরা দেখতে পাচ্ছি ভাই। এখন কিছু জায়গায় আমি তো বললাম ভাই, ওনার নামে ওনার কৃতকর্মের জন্য যে অবস্থা উনি তো পদত্যাগ করছেন, ইমপিচ করা যায় নাই। আগে কি করছেন, কিভাবে আমাদের টাকা মেরে খাচ্ছেন, ইসলামী ব্যাংক ধ্বংস করছেন, ইসলামী ব্যাংক থেকে টাকা নিছেন, সেটার নামে মামলা করা যাবে। ভবিষ্যতে কিছু করলে সেটা এখানে ফুল স্টপ। এর বাদে সংবিধান পরিষ্কারভাবে, এখানে কোনো কনফিউশন নাই। এখন সংবিধান আপনি 4 মিনিটে বুঝবেন ওই 4 পাতা, নাকি 4 বছর বা 40 বছর লেগে যাবে আপনার বুঝতে, বা ইচ্ছা করে বুঝবেন না? হুসেন মোহাম্মদ এরশাদ 9 বছর রাষ্ট্রপতি ছিল না ভাই? উনি যেহেতু সামরিক বাহিনী ছিলেন, উনি তাহলে কি লোকে বলবে উনি যেহেতু সামরিক উর্দি পড়ার লোক ছিলেন, সামরিক বাহিনীর লোক ছিলেন, সেই কারণে ওনাকে তখন সংবিধানে ওনাকে গ্রেফতার করা গেছে। আর এখন যেহেতু চুপ্পু সে কোন একটা লেনদেনে আসছে, সেহেতু তাকে ভাই শুনেন, আমি একটা জিনিস বলি আজকে, জেনারেল ওয়াকার ওনার সমস্ত কিছু যে ব্যাপারে অভিযোগ আছে, সমস্ত কিছু অ্যাকচুয়ালি আমি ভুলে যাইতে চাই এবং ভুলে যাব। ওনার এই 36শে জুলাইয়ের সময় জনগণের স্যাক্রিফাইস এবং যেই বিপ্লব, সেটার প্রতি শ্রদ্ধা জানায় উনি যে কাজটা করছেন সেটার জন্য, এবং পরবর্তীতে 1.5 বছর আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় উনি সরকারকে যতটুকু সহায়তা করছেন, সেই জন্য আমি কিন্তু জেনারেল ওয়াকারের বাকি অন্য সবকিছু ভুলে যেতে চাই। বাট একটা জিনিস ভুলবো না, যেই লোকজনকে ওনারা ক্যান্টনমেন্টে রাখছিলেন, যে বদমাশগুলাকে আশ্রয় দিয়েছিলেন, তাদেরকে 3 দিন ধরে রাখার পরেও, যেখানে জানেন উনি, তার মধ্যে মুনিরুল আছে, যে আমার ভাই মেজর জাহিদকে 29টা বুলেট বুকের মধ্যে দিয়ে হত্যা করছে, যেই মখা আলমগীর এবং যেই স্বরাষ্ট্রমন্ত্রী কামাল, যারা বছরের পর বছর জঙ্গিবাদের নাম করে হাজার হাজার ছেলে মেয়েকে হত্যা করছে, তাদের সেটা তো আমরা এগুলো সবাই জানতো কে এই কাজ করছে। মনিরুল যে মেজর জাহিদকে হত্যা করছে সেটা তারা জানতো, জানার পরে আপনারা যে ছেড়ে দিলেন, সেই অভিযোগ আমি কখন আপনাদের উপর থেকে নিব না। তেমনি ভাবে বিএনপি যদি আজকে মনে করে কোন একটা বন্দোবস্তের কারণে তারা চুপ্পুকে ছেড়ে দিবে, চুপ্পুর জানেন বোধহয় 2 দিনের মধ্যে চুপ্পুর ফ্লাইট চলে যাবে, কিন্তু ও পালাবে, তার মধ্যে তাকে যদি মামলা দিয়ে গ্রেফতার না করেন, আমি এই জায়গাতে আপনাদের জিন্দিগিতে ক্ষমা করব না। আমি জাতীয়তাবাদ, শহীদ জিয়া, বেগম জিয়া, উনি মা, সেই জিনিসটা আমার অন্তরে। বাট আপনারা সেটা ভাঙায় ক্ষমতায় বসে এখন লুটের টাকা ভাগ বাটোয়ারা করবেন, সরি, সেই জায়গায় আমি আই ক্যানট সাপোর্ট ইউ। ওইটাই মানে ধরেন যে ওই বাংলাদেশে 17 বছরের শাসন ব্যবস্থা পরের মতো আর কোনো কিছু আমরা হতে দিব না। এটা হচ্ছে বিষয়। মেজর সুমন আহমেদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান অংশগ্রহণের জন্য। নিশ্চয়ই আমরা পরিস্থিতি পর্যবেক্ষণে রাখছি, অনেক বিষয় আমরা নিকট সময়ে আবারও কথা বলবো। জি ধন্যবাদ, আসসালামু আলাইকুম। দর্শক, এতক্ষণ যারা অনুষ্ঠান শুনলেন, নিশ্চয়ই আপনি আলোচনা মর্মার্থ উপলব্ধি করতে সক্ষম হবেন। এনসিপির উপরে যে ন্যাক্কারজনক হামলা চালিয়েছে ছাত্রদল হবিগঞ্জে, আমরা তার প্রতিকার প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাই, যেন বিরোধী দল বা যারা ভিন্ন মতের তাদের বক্তব্য বা তাদের কারণে ক্ষুব্ধ হয়ে যেন রাখতে তাদের উপরে এই জাতীয় বর্বরতা চালানো না হয়, যেটি হাসিনা করত, সেই সংস্কৃতিতে যেন আমরা ফেরত না যাই। পাশাপাশি যাদেরকে গুম হত্যার অভিযোগে অভিযুক্ত করা হচ্ছে বিভিন্ন বাহিনীর সদস্য, তাদের প্রতি আইন যেন সমান আচরণ করে, তারা কেউ যেন জামাই আদরের সুযোগ না পায়, তাদেরকে যেন যথাযথ প্রক্রিয়ায় বাংলাদেশের যে স্বাভাবিক সাধারণ জনগণ, সাধারণ অপরাধী যেই ভাবে করা হয়, যে বিচারের সম্মুখীন হয়, ইউনিফর্ম পরা মানুষ মানে যাদেরকে বিশেষভাবে বিশেষ জামাই আদরে সুযোগ দেওয়া হবে, আমরা তার নিন্দা জানাই এবং এক্ষেত্রে আমরা প্রধানমন্ত্রী হস্তক্ষেপ কামনা করি। পাশাপাশি শাহাবুদ্দিন